আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচ্য সাবজেক্ট হলো মাইন্ড কেস টেকিং। মাইন্ড কেস টেকিং এর আজকের আহ, বিষয়বস্তু হলো কৌতূহল এবং অমনোযোগ। এই দুইটা বিষয়কে নিয়ে আজকে আলোচনা করব। আম, আমাদের কেস টেকিং এর বা কেস টেকিং ক্লাসের মৌলিক যে সাবজেক্টগুলো থাকে সে সাবজেক্টগুলো হলো যে আমরা একজন রোগীকে কি প্রশ্ন করব, কিভাবে প্রশ্ন করব, প্রশ্নের সম্ভাব্য কি উত্তর হতে পারে, উত্তরের প্রেক্ষিতে সম্ভাব্য রুব্রিক ও ঔষধ নির্বাচন। এবং এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলো যদি শুধু লেকচারে রূপান্তরিত হয় বা শুধু যদি আমরা লেকচার দেই, তাহলে জাতি আম, খুব বেশি ডেভেলপড হবে না, বা পরবর্তী প্রজন্ম বা হোমিওপ্যাথি প্রজন্ম ডেভেলপড হবে না। এটাকে এমন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে যে ফরম্যাটের কারণে আমি যখন চাই তখনই যেন এই সুবিধাগুলো আমি পেতে পারি। তো সেই ভাবনা চিন্তা থেকেই আমাদের এই কেস টেকিংটাকে একটা ইবুক ফরম্যাট করা হচ্ছে। এখনো যেহেতু এটা ফুল ডেভেলপ না, এটা নিয়ে কাজ করা হচ্ছে, এখানে সব তথ্যগুলো পাবেন না। সব তথ্যগুলো এটাতে সন্নিবেশিত হতে হতে সম্ভবত 2025 সালের জুন মাস পর্যন্ত সম্ভবত লাগবে। আমি একটা মোটামুটি একটা ধারণার ভিতরে নিয়েছি যে 2025 সালের জুন মাস নাগাদ একটা টার্গেট আমরা হয়তো এই কাজটাকে ফিল আপ করতে পারবো। আমি স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই আপনারা আমাদের ওয়েবসাইটে যাবেন hdhomeo.com। ওয়েবসাইটের হোম পেজেই পাবেন কেস টেকিং ও ঔষধ নির্বাচন। তো এই কেস টেকিং ও ঔষধ নির্বাচনের যে লেখাটা আছে, এই লেখাটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ই বুক চলে আসবে আপনার চোখের সামনে। এখানে অনেকগুলো বিষয় নিয়ে কেস টেকিং, যেমন অর্গাননের আলোকে কেস টেকিং, অর্থাৎ কেস টেকিং সম্পর্কে অর্গাননে কি বলা আছে এই বিষয়টা একটা টপিক। তারপর অভিযোগ বা কমপ্লেইন সংগ্রহ, আহ এই বিষয়টাও একটা টপিক। তারপর মডালিটি, সাধারণ কেস টেকিং, ইনভেস্টিগেটিভ কেস টেকিং। ইনভেস্টিগেটিভ কেস টেকিং বলতে আমরা কি বুঝি? যেই বিষয়গুলো পরীক্ষা করে ধরা পড়ে অথবা ডাক্তার নিজের চোখে দেখে ধরতে পারেন, এগুলোকে বলা হয় ইনভেস্টিগেটিভ কেস টেকিং। অর্থাৎ ডাক্তার নিজে চোখে দেখতে পারেন অথবা যন্ত্র দিয়ে পরীক্ষা করে ধরতে পারেন। ব্লাড প্রেশার মাপা, এটা ইনভেস্টিগেটিভ কেস টেকিং। তারপর আম, রক্তের গ্লুকোজ মাপা বা ডায়াবেটিস মাপা, ইনভেস্টিগেটিভ কেস টেকিং। আল্ট্রাসাউন্ড পরীক্ষা করে লিভারের ফ্যাট হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে, ইনভেস্টিগেটিভ কেস টেকিং। আপনার নখে কালো দাগ হয়েছে, এটা ডাক্তার দেখতে পাচ্ছে, ইনভেস্টিগেটিভ কেস টেকিং। তো ইনভেস্টিগেটিভ কেস টেকিং নিয়ে আলাদা টপিক এর মধ্যে থাকবে। মহিলাদের বিশেষ কেস টেকিং, জ্বরের বিশেষ কেস টেকিং, ইতিহাস সম্বলিত কেস টেকিং, মানসিক রোগের কেস টেকিং, রোগ ভিত্তিক কেস টেকিং। এই প্রত্যেকটা বিষয়কে সমৃদ্ধ করা হবে। এখন যদি আপনারা ঢোকেন সবগুলো বিষয়ে হয়তো সমৃদ্ধ কিছু পাচ্ছেন না, কারণ এটা ম্যাকিং করা হচ্ছে। তো আমরা আজকের টপিকসটা কোথায় পাবো? আজকের সাবজেক্টটা যেহেতু মানসিক সাবজেক্ট, এজন্য মানসিক রোগের কেস টেকিং এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আজকের সাবজেক্ট হলো কৌতূহল ও অবহেলা। এইখানে এটার যে যোগ চিহ্নটা আছে, এই যোগ চিহ্নের উপরে ক্লিক করব। ক্লিক করে আমরা এই টপিক গুলো পেয়ে যাব, এখানে রুব্রিক গুলো পেয়ে যাব। আমরা এই রুব্রিক গুলোর সাথে যেমন কৌতূহল ও কিউরিসিটি, এইখানে একটা বাটন করে দিব আমরা পরবর্তীতে, এটা নিয়ে কাজ চলতেছে। জাস্ট এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রুব্রিকের এগেইনস্টে যে ঔষধগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, অর্থাৎ
মানে একসাথে আপনি এখান থেকে পড়তে পারবেন, লার্নিং নিতে পারবেন, আবার মেডিসিন গুলো দেখতে পারবেন। এটাকে আমরা এইভাবেই সাজাচ্ছি। তো ভূমিকার আলোচনা মোটামুটি শেষ, এখন ক্লাস। আজকের সাবজেক্ট যেহেতু কৌতূহল ও অবহেলা, আম, এইটাকে মাইন্ডের যে আমার নোট, পার্সোনাল যে নোট, সেই নোট থেকে একটু দেখাই। মাইন্ডের নোটের মধ্যে যে বিষয়গুলো আছে, প্রায় 208টা টপিক মাইন্ডের থাকবে। এর মধ্যে বুদ্ধিদীপ্ত ক্রিয়াকলাপ, যেমন চিন্তা করা কষ্ট, এর মধ্যে আছে পড়তে কষ্ট, মানে তার পড়তে কষ্টের কি বাংলা এবং এই পাশে রুব্রিক, তারপর লিখতে কষ্ট, হিসাব করতে কষ্ট, সময় নির্ধারণ করতে কষ্ট, স্থান নির্ধারণ করতে কষ্ট, মাত্রা ও দূরত্ব ভুল করে ফেলে, নিজের পরিচয় সংক্রান্ত বিভ্রান্তি, মানসিক সরি মানুষ শনাক্ত করতে ভুল করে, মানসিক অবসাদ, এই বিষয়গুলো আপনারা এখান থেকে পাবেন। তো আজকে আমাদের দ্বিতীয় সাবজেক্ট হলো কন্ডিশন। কন্ডিশনের মধ্যে কি আছে? কৌতূহল, কৌতূহল শূন্যতা, যত্ন, মনোযোগ, অবহেলা ও অমনোযোগ, এই এই কয়েকটা সাবজেক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। কৌতূহল, কৌতূহল শূন্যতা, যত্ন বা মনোযোগ, আর তার বিপরীত হলো অমনোযোগ। এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকেই ফিল করি। এইটাকে রুব্রিকে নিয়ে আসা, এটাকে ব্যবহারের মধ্যে নিয়ে আসা, এটাই আজকের ক্লাসের সার্থকতা। হুম শুধু ফিল করলে হবে না, ফিলটাকে ব্যবহারের মধ্যে নিয়ে আসতে হবে, এবং আম, এইটা এটাকে আমাদের বুঝে এখান থেকে যে ঔষধ নির্বাচন করা যায়, সেই জায়গায় পৌঁছাতে হবে। তো সেই জায়গায় পৌঁছাতে হলে আজকে এই রুব্রিক গুলো নিয়ে আমরা আলোচনা করব। একটা মিনিট। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, থ্যাংক ইউ। আমি একটা মিটিং এ আছি। হ্যাঁ। তো আহ, প্রথমে আসা যাক কৌতূহল। কৌতূহল নিয়ে আমরা সাধারণত কি কি রুব্রিক ইউজ করতে পারি, এবং এই রুব্রিক গুলোর উপর ভিত্তি করে কি প্রশ্ন হইতে পারে এবং উত্তর হইতে পারে। যেমন কোন রোগীকে আমরা তো সাধারণত মাইন্ড প্রশ্নগুলো সরাসরি করি না। আপনি কি কৌতূহলী, এই প্রশ্ন কিন্তু আমরা খুব সহজে করতে পারি না, বা করলে রোগীর কাছ থেকে উত্তর আসে না। রোগীর কাছ থেকে হিস্টোরি জিজ্ঞেস করতে হয় যে আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে কিনা। তাও যখন আহ, উম, রোগীর আমরা জেনারেল কেস টেকিং নিয়ে শেষ করে ফেলবো, তখন রোগীর সাথে যখন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, তারপর আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার ছেলে মেয়ে কয়জন। তারপর বা বাচ্চা হলে, বাচ্চা মানুষ হলে যে তোমার বাবা মা কিরকম, তোমার সাথে তুমি বাবা এবং মা দুজনের মধ্যে কাকে বেশি ভালোবাসো। আবার যখন যুবক হয়, তার মধ্যে তাকে ওই ধরনের প্রশ্ন করতে পারেন, আপনার বাবা মা বেঁচে আছে কিনা, তাদের মধ্যে মানে তার তার ডিপে যাওয়ার চেষ্টা করবেন। ডিপে যাওয়ার পর যখন আপনি তার কাছে সহজ সহজ কিছু মানসিক প্রশ্নগুলো করে ফেলছেন, সে এখন মানসিক প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত, তখন এক পর্যায়ে গিয়ে আপনি তাকে বলতে পারেন যে আপনার মধ্যে যে কৌতূহল, অনেকের আছে না কৌতূহল স্বভাব, যে কোনো কিছু সম্পর্কে জানার ব্যাপারটা, খোঁজ খবর রাখা, এই ধরনের যে ব্যাপারগুলো, এই বিষয়গুলো আপনার মধ্যে কেমন ফিল হয়, বা এর মধ্যে আপনার দক্ষতা কিরকম এই এই বিষয়টাতে, তখন কিন্তু এই সবগুলোর মধ্য থেকে যে কোনো একটা সে কিন্তু বলতেও পারে। বললে আপনি যদি মনে করেন যে এটা রুব্রিক হিসেবে নেওয়া যায়, লাইট মানে মাইন্ড চ্যাপ্টারে লাইট লাইট অবস্থায় কিন্তু নেওয়া দরকার নেই। হুম আম, যেমন কৌতূহলী স্বভাবের জন্য কিউরিয়াস। তো এই কিউরিয়াসের জন্য কি ঔষধ আছে, আমরা যদি মাইন্ড চ্যাপ্টারে যাই।
কিউরিয়াসের বা এটাকে কমপ্লিট রেপার্টরিতে ইনকুইজিটিভ হিসেবে দেওয়া হয়েছে। এই রুব্রিক গুলো আছে, ঔষধগুলো আছে। আপনারা রুব্রিক এবং ঔষধ দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনারা বের করতে পারবেন। পরচর্চা করার স্বভাব, গসিপিং। গসিপিং কিরকম? ধরুন দুইজন ডাক্তার একসাথে যদি বসে, তাহলে ওই ডাক্তার আলম হোসেনি কি করে, হ্যাঁ, আবার ডাক্তার নাসিরউদ্দিন কি করে, ডাক্তার মানে অন্যের দোষ ত্রুটি নিয়ে তাদের আলোচনা করার ব্যাপারটা যদি যার মধ্যে থাকে, এটাকে বলা হয় গসিপিং, অর্থাৎ পরচর্চা। এই পরচর্চা করার যে একটা ব্যাপার, এই ব্যাপারটা যদি তার মধ্যে খুব ব্যাপক ভাবে থাকে, তাহলে আমরা গসিপিং রুব্রিকটাকে নিতে পারি। অবিবেচকের মতো ধারণা করে। অবিবেচকের মতো ধারণা করে কিরকম? কোন একটা মানুষ সম্পর্কে শুধু শুধু ধারণা করে কথা বলে যে এই লোকটা মনে হয় খারাপ, এই লোকটা এমন করতেছে, এই অল্প সময়ে সে এত টাকা কোত্থেকে পাইলো, নিশ্চয়ই কোন একটা খারাপ কিছু করছে। তারপর মানে একটা মানুষকে ধারণা করে কথা বলা। এবং একেবারে দুঃখের বিষয় হলো, পবিত্র কোরআন শরীফে এই গসিপিং এর ব্যাপারে জাহান্নামের শাস্তির ব্যাপারটা বলা আছে, যে যারা পরচর্চা করে তারা জাহান্নামে যাবে। তারপরে অবিবেচকের মতো অন্যকে ধারণা করে কথা বললে তারা জাহান্নামে যাবে। কিন্তু ফেসবুকে এসে আমাদের মুসলিম সমাজের অনেকেই, বেশিরভাগ মানে বেশিরভাগ না, মানে অনেকেই আছে যারা অতি ধর্মের লেভেল দিয়ে এই গসিপিংটাও করতেছে, ইনডিসক্রিশন যেটাকে বলা হয়, অবিবেচকের মতো ধারণা করা, এইটাকেও কিন্তু করতেছে। তো এগুলো এই মাইন্ডেড মানুষগুলোকে কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে যদি তার সাথে সিমটম নেন, এই সিমটম গুলো কিন্তু পেয়ে যাবেন, বা এই রুব্রিক গুলো পেয়ে যাবেন। এখন এই রুব্রিক গুলো আপনাকে কি করতে হবে? অর্থাৎ আমরা যেভাবে সাজিয়ে দিচ্ছি কিভাবে? যেমন চিন্তা করা কষ্টকর। এই চিন্তা করা কষ্টকর অধীনে কি কি আছে? পড়ালেখা কষ্ট, লিখতে কষ্ট, হিসাব করতে কষ্ট, সময় নির্ধারণ করতে কষ্ট, স্থান নির্ধারণ করতে কষ্ট, মাত্রা দূরত্ব নির্ধারণ করতে কষ্ট। এই বিষয়গুলো ধরেন আমরা একত্রে সাজায় দিলাম। তাহলে আপনি বিষয়গুলো যদি স্টাডি করেন, কোথায় পাবেন, কিভাবে পাবেন, একটু স্টাডি করলে, কয়েকবার পড়লে ধারণা হয়ে গেল এই জিনিসটা এখানে আছে। তো জাস্ট আপনি ঢুকবেন এবং এখান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে পারবেন। তারপর কন্ডিশন, যেমন আজকে আমরা শিখতেছি কৌতূহল স্বভাব, তারপরে পরচর্চা করার স্বভাব, অবিবেচকের মতো ধারণা করার স্বভাব, গোপন বিষয় প্রকাশ করা, অর্থাৎ এটা নিজের বেলায় নিজে আজকে রাতের যে গোপনীয় যে বিষয়টা, সেই বিষয়টা প্রকাশ করে দিচ্ছে। অথবা তার ওয়াইফের যে আজকে পিরিয়ড হয়েছে, এই বিষয়টা সবার কাছে বলতেছে যে আমার তো ওয়াইফের পিরিয়ড হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু সে না বললেও পারতো, একেবারে ঘরের একেবারে সিক্রেট কথাগুলো সে মানুষের কাছে বলে ফেলে। তো এই যে একেবারে সিক্রেট কথাটা মানুষের কাছে বলে ফেলা, গোপন বিষয় প্রকাশ করা, এটাও কিন্তু একটা মানসিক রোগ। এই বিষয়গুলো বুঝতে হবে। এগুলো যদি না পড়ি আমরা, তাহলে কিন্তু বুঝতে পারবো না। সব বিষয়ে গুপ্তচর বৃত্তি বা অনুসন্ধান করে। এখন গুপ্তচর বৃত্তি তো বলবেন, আমরা বুঝতে পারি যে হয়তো সে কি বলে, পুলিশে চাকরি করে বা গোয়েন্দা বিভাগে চাকরি করে, সে গুপ্তচর বৃত্তি করে। বিষয়টা কিন্তু এরকম না। আপনি আপনার ঘরের একটা পার্সন থাকতে পারে এরকম, যে প্রত্যেকের মানে ছোটখাটো বিষয়গুলো তার জানতে হবে। ঘরের মধ্যে আপনি একটা ছোট মানে পকেটে করে, আপনারা স্বামী স্ত্রী দুইজন, আপনার একটা ছোট বোন আছে ধরেন, ছোট বোন তার রুমে থাকে, আপনারা স্বামী স্ত্রী দুইজন, আপনি পকেটে করে একটা কিছু আনছেন, একটা মানে যেটা আপনার ছোট বোনকে দেখাইতে উচিত না। হ্যাঁ, এইটা আপনার ওয়াইফের হাতে দিয়েছেন, সেটা সে দেখে ফেলছে। এখন এইটাতে কি আছে এটাও তার মানে জানতে হবে। এই যে গুপ্তচর বৃত্তি, অর্থাৎ প্রত্যেকটা ছোটখাটো বিষয়টাকেও তাকে জানতে হবে, এবং জোর করে হলেও জানতে হবে, ঝগড়া লেগেও হলেও জানতে হবে। আর যদি সে জানতে না পারে, তাহলে এটাকে নিয়ে একটা অশান্তি সৃষ্টি করবে। যদি এই ধরনের টেন্ডেন্সি হয়, তাহলে কিন্তু আমরা এই সিমটম গুলো ইউজ করতে পারি। তাহলে আমরা আমাদের সংসারে বা আমাদের ঘরে
যদি পাই যে কোনো একজন মানুষের মধ্যে কৌতূহল স্বভাব, কৌতূহল কিরকম, মানে কৌতূহল স্বভাবটা কিন্তু পজিটিভ। কৌতূহলটা কিরকম, যেমন এই মোবাইলটা যেমন এটা যেমন রিয়েলমির একটা মোবাইল, হ্যাঁ, তো আমি হয়তো রিয়েলমি শব্দটাই জানি, কিন্তু যার মধ্যে কৌতূহলী স্বভাব আছে, এই রিয়েলমি এই মোবাইলটা কত সালে কোন তারিখে এটা প্রোডাক্ট উৎপন্ন হয়েছে, তারপরে রিয়েলমির মালিককে, এই সেই আগ্রম আগ্রম যা আছে তাকে সবকিছুই জানতে হবে। এই যে সবকিছু জানার যে ব্যাপারটা, অর্থাৎ ওভারঅল বিষয়গুলো জানা, এইটা কৌতূহলী স্বভাব এবং এটা পজিটিভ। কিন্তু নেগেটিভ হলো গুপ্তচর বৃত্তি করা, হ্যাঁ, স্পাইং এভরিথিং, স্পাইং এটাও কিন্তু কৌতূহল, হ্যাঁ, অর্থাৎ কিউরিয়াস এটাও কৌতূহল, কিন্তু এটা পজিটিভ। আর স্পাইং এভরিথিং হলো সব ব্যাপারে গোয়েন্দাগিরি করতে হবে তাকে। গোয়েন্দাগিরি বলতে একটা মানুষ যেটা স্বেচ্ছায় জানাচ্ছে না, ওই বিষয়টা তার লুকায় লুকায় জানতে হবে, গোয়েন্দাগিরি করতে হবে, এইটা কিন্তু নেগেটিভ। তো দুইটাই কৌতূহল। আচ্ছা, এই ধরনের মানুষ কিন্তু আমাদের সংসারে বা আমাদের ঘরে থাকতে পারে। পরচর্চা করার স্বভাব, এটা তো অহরহ আছে। গসিপিং, অবিবেচকের মতো ধারণা করা, অর্থাৎ ধারণা করে কথা বলে, হ্যাঁ, অর্থাৎ অন্যের সম্পর্কে দেখা গেল যে সে মানে আসলে ঘটে নাই, কিন্তু সে নিজে থেকে একটা ধারণা করে ওই ঘটনাটা বলে ফেলবে বা বলবে। এই যে ধারণা করা, এটা একটা মারাত্মক মানে রোগ এবং মারাত্মক মানসিক প্রবলেম। এবং এই যে ধারণা করে কারো ব্যাপারে একটা ধারণা নিয়ে নেওয়া, হ্যাঁ, ইনডিসক্রেশন যে স্টেজটা একটা মানুষের, এইটা কিন্তু একটা ফ্যামিলিতে ঝগড়া হওয়ার জন্য, একটা মানুষকে মানে একটা মানুষকে খারাপ মানুষ হিসেবে বিবেচনা করার জন্য এটুকুই যথেষ্ট যে সে অন্যের সম্পর্কে ধারণা করে কথা বলে। একটা খারাপ মানুষের সবচেয়ে খারাপ চরিত্র হলো সে অন্য মানুষ সম্পর্কে ধারণা করে একটা কমেন্ট করে ফেলে। তো এই ধরনের আমাদের পরিবারে কিন্তু এই ধরনের মানুষ আছে। গোপন বিষয় প্রকাশ করার ব্যাপারটা, এটা হলো একটা নির্লজ্জ মানুষ। ঘরের গোপন কথা, দেখা গেল যে তার ফ্যামিলিতে একটা কথা হয়েছে যে ফ্যামিলির একেবারে ফ্যামিলি পার্সোনাল যে বিষয়গুলো যেটা বলার দরকার নেই, সেটা বলে দিল, হ্যাঁ, তার ওয়াইফের কথা বলে দিল, সে আজকে রাতে কি করছে সেই বিষয়টা সে বলে দিল মানুষের কাছে, হ্যাঁ, অর্থাৎ তার এই পার্সোনালিটি, হ্যাঁ, একটা ভদ্রলোক কিন্তু এই কথাগুলো বলবে না, কিন্তু তার এই পার্সোনালিটি থেকে আপনি বুঝতে পারলেন যে তার মধ্যে কি সমস্যা আছে, হ্যাঁ, এবং সে এই মেন্টাল স্টেটের অধীনে আছে। তা আমরা এই কৌতূহলের এই 5টা রুব্রিক থেকে রুগীকে কি প্রশ্ন করা উচিত এবং তার কাছ থেকে উত্তর আসলে আমরা কি পাবো, এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। তো এগুলো তো গেল কৌতূহল। কৌতূহলের বিপরীত কি? কৌতূহল শূন্যতা। তো কৌতূহল শূন্যতার ব্যাপারে কি কি রুব্রিক হইতে পারে? এনভি। এনভি মানে হলো মানসিক ক্লান্তি, অর্থাৎ সে চিন্তাই করতে পারে না মানসিক ভাবে। অর্থাৎ একটা মানুষ যার মধ্যে কৌতূহল আছে তার মধ্যে তো যথেষ্ট মানসিক এনার্জি আছে, এই জন্য সে তো কৌতূহল, হ্যাঁ, তো তার মধ্যে মানসিক এনার্জি নাই। আর ইনডিফারেন্স মানে হলো অবহেলা। অবহেলা, অর্থাৎ কোন একটা বিষয়ে তার এত মানে জানাজানি দরকার নেই বা এত কিছু দরকার নেই, সে বিষয়টা নিয়ে একেবারে অবহেলা করে, বিষয়টা নিয়ে সে কোনো কিছু জানতেও চায় না, বুঝতেও চায় না, হ্যাঁ, এই ধরনের ব্যাপারটাকে বলা হয় অবহেলা। তো এই দুইটা সাবজেক্ট যদি আমরা দেখি যে এখানে 5টা রুব্রিক আর এখানে হলো 2টা রুব্রিক, তাহলে আমরা কৌতূহল বিষয়টা নিয়ে মোটামুটি রুব্রিক গুলো বের করতে পারবো। হ্যাঁ, কিছু কিছু রুব্রিক আছে যার এগেইনস্টে কিন্তু অনেকগুলো সাব রুব্রিক আছে। যেমন আমরা রেপার্টরি থেকে এই রুব্রিকটা বেশি যেটা বের করেছি, এর অধীনে কিন্তু কয়েকটা সাব রুব্রিকও আছে। তো আমার কাছে মনে হয় কৌতূহল বিষয়টা আপনারা ধরতে পারছেন। আমরা যত্ন এবং মনোযোগ
এবং অমনোযোগ, অবহেলা, অমনোযোগ, এই বিষয়টা আমরা একটু পরে পড়ি। কৌতূহল বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। আপনারা আপনাদের এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, মনে হয় প্রশ্ন নাই। বিষয়টা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই এই জায়গাটাতে, অর্থাৎ এইখানে একটা বাটন নির্ধারণ করে দিব। আমরা ইয়ে থেকে আসি, যেমন কৌতূহল, এই জায়গাটাতে একটা বাটন করে দিব, জাস্ট এখানে ক্লিক করবেন, এই প্রত্যেকটা রুব্রিকের ঔষধ সহ আপনারা দেখতে পারবেন। এটা এখন করতে পারতেছি না, এটাতে মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে, আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আহ এই পর্যন্ত হলো। এবার হলো যত্ন ও মনোযোগ বিষয়টা নিয়ে। হুম আমরা সংসারে আমাদের মায়েরা, আমাদের বোনেরা কিন্তু অনেক যত্ন করে। তারপর বাবারাও কিন্তু যত্ন করে। যত্ন এবং মনোযোগ, যত্ন এবং মনোযোগ দুইটা কিন্তু, আপনার যদি কারো ব্যাপারে মনোযোগ না থাকে আপনি যত্ন করতে পারবেন না। হুম তাহলে এই বিষয়গুলো আমরা কোন কোন রূপ দিক দিয়ে সমাধান করব? এই এই বিষয়গুলো সমাধান করতে হলে আমাদের যে টপিকগুলো দরকার, আহ যেমন হলো এলিমেন্টস ফ্রম কেয়ারস ওয়ারিস। তো এলিমেন্টস ফ্রম কেয়ারস ওয়ারিস মানে হলো যে কারো সেবা শুশ্রূষা বা যত্ন করে করার যে একটা উৎকণ্ঠা। ধরেন একটা মানে ঘরে একজন মানুষ অসুস্থ হয়েছে, তো অসুস্থ হয়েছে, তাকে যথেষ্ট সেবা করতেছে এবং এই সেবার ভিতরে তো উৎকণ্ঠাও আছে। হুম এই কেয়ারস ওয়ারিস বা সেবা প্লাস উৎকণ্ঠা, এই দুইটা করতে করতে সে নিজেই অসুস্থ হয়ে পড়ছে। হুম যদি বিষয়টা এমন হয় তাহলে তাদের জন্য এই রুব্রিকটা আমরা ইউজ করতে পারবো। এবং এখানে ওষুধ আছে 24টা। এবং এই এই আমরা কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী ভার্সনে এখানে একটা বাটন হয়ে যাবে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে প্রত্যেকটা সাবজেক্টের ওষুধগুলো, সাব রুব্রিক গুলো সহ আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, যত্ন ও রাগারাগি দুটি বিষয় পর্যায়ক্রমে করে, অর্থাৎ এটা হলো অ্যাঙ্গার এলিমেন্টস উইথ কেয়ারস। হুম অ্যাঙ্গার মানে রাগ, অর্থাৎ কোনো একটা মানুষ হলো যেমন আম, ধরেন কোন একটা মানুষ কারো প্রতি খুব রাগ দেখায়। তো রাগ দেখানো হলো 1 সপ্তাহ বা 2-3 দিন রাগ দেখাইছে, তারপরে তার মনের মধ্যে একটু দয়া হলো। সে উম, যাকে যাকে যার প্রতি রাগ দেখাইছে তারে খুব যত্ন করে, তার তার খুব মানে আদর করে, অর্থাৎ তাকে বোঝার চেষ্টা করে। তো 2-3 দিন আদর যত্ন করার পরে তার আবার ভুল পাল্টায় গেছে, এখন সে আবার তার রাগারাগি করে, একটু একটু থেকে একটু কিছু হলে এইভাবে করছো কেন, ওইভাবে করছো কেন, এইভাবে হলো কেন, অর্থাৎ একটা রাগারাগি। যত্নবান হওয়া, কেয়ারফুলনেস, পরিপূর্ণ যত্ন করে, অর্থাৎ কেয়ারস ফুল অফ, সতর্ক বা সাবধান থাকে। কোইটাস, দুই বা তার বেশি নিরীক্ষা করে। চেকিং টুয়াইস অর মোর মাস্ট চেক। আচ্ছা, এই বিষয়টা কিন্তু, বিষয়টা এমন হইতে পারে কোন একজন মানুষ, ধরেন এই যেমন আমার চেম্বারটাই আমি রাতে আপনাদের পড়ানোর পরে রাতে বন্ধ করে যাব। তো যদি বিষয়টা এমন হয় যে রাতে তালা বন্ধ করার সময় তালা দিয়েছি, দেওয়ার পরে আবার মোচড়টা ঘুরে চিন্তা করলাম যে আবার একটু চেক করে দেখি। হুম তো চেক করেও দেখলাম, একবার চেক করে দেখাটা তো স্বাভাবিক। আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় একটু তালাটা দিয়ে তালাটা টান দিয়ে দেখলাম, চেক করলাম, হয়ে গেল, এটুকু স্বাভাবিক। কিন্তু একটু ঘুরে এসে আরে তালাটা আমি ঠিক মতো দিচ্ছি কিনা আবার একটু দেখলাম,
এই যে 2বার দেখলাম বা 3বার দেখলাম, তার থেকে বেশি চেকিং করা, কোনো একটা সাবজেক্ট বারবার চেকিং করা ঠিক আছে কিনা, 2বার বা তার থেকে বেশি চেকিং করা, এইটাকে, এইটা একটা মানসিক প্রবলেম। এইটার জন্য 12টা মেডিসিন রয়েছে। চেকিং টুয়াইস অর মোর মাস্ট চেক। এবং এই রুব্রিক গুলো কিন্তু সিনথেসিস থেকে নেওয়া হয়েছে। আপনারা, আপনাদের যাদের মোবাইল অ্যাপস আছে সিনথেসিসের, আপনারা অনায়াসে এই রুব্রিক গুলো কিন্তু আহ, খুঁজে বের করতে পারবেন। মোবাইল অ্যাপস থেকেই খুঁজে বের করতে পারবেন। আপনারা মাইন্ড অধ্যায়ে যান, মাইন্ড অধ্যায়ে গিয়ে চেকিং লেখেন, চেকিং লিখে আহ, লেখলেই পেয়ে যাবেন চেকিং টুয়াইস অর মোর মাস্ট চেক। এই ধরনের মানুষ কিন্তু আমাদের সমাজে অনেক আছে। এবং এটা কিন্তু আম, এবং দেখা গেল আপনি একটা লেখা লেখছেন, লেখা লিখে একবার চেক, মানে লেখাটা পুরোটা পড়লেন 1 পৃষ্ঠা, এই 1 পৃষ্ঠা একবার চেক করছেন, আবারও কিন্তু চেক করতে পারেন, এটা কিন্তু স্বাভাবিক। একবার চেক করে দেখলাম, আবার চেক করলাম, এইটুকু কিন্তু স্বাভাবিক। কিন্তু একটা তালা লাগাইছেন, এটা বারবার চেক করলেন, তারপর মানে যেটা স্বাভাবিকের থেকে অতিরিক্ত সেটাকে কিন্তু আপনি নিবেন। কিছু কিছু স্বাভাবিক বিষয় আছে সেটা কিন্তু আপনি নিবেন না। হ্যাঁ, একাগ্রতা বা সক্রিয়, কনসেন্ট্রেশন অ্যাক্টিভ। কনসেন্ট্রেশন অ্যাক্টিভ মানে কি? ধরুন আমরা কিন্তু যত্ন আর মনোযোগ, মনোযোগের তত্ত্বাবধানে, মনোযোগের ব্যাপারে আছে যে কনসেন্ট্রেশন অ্যাক্টিভ। কনসেন্ট্রেশন অ্যাক্টিভ মানে কোনো বিষয়ে মনোযোগ দেওয়া বা একাগ্র চিন্তা করা। যেমন আমি এই যে সাবজেক্টটা বানাচ্ছি আপনাদের জন্য, হ্যাঁ, তো এটা যদি আমার একাগ্রতা সক্রিয় না থাকে তাহলে কিন্তু এরকম একটা নতুন সাবজেক্ট, অর্থাৎ নতুন করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এটা আমি কখনো করতে পারতাম না একাগ্রতা যদি সক্রিয় না থাকতো। তো কোন একটা মানুষের কনসেন্ট্রেশন অ্যাক্টিভ যদি থাকে, হ্যাঁ, বা অ্যাক্টিভ কনসেন্ট্রেশন থাকে, তাহলে সে কিন্তু তার প্রতিষ্ঠানে বড় হইতে পারে। যিনি একজন ভালো অঙ্ক করতে পারেন, তিনি কিন্তু, তার কিন্তু কনসেন্ট্রেশন অ্যাক্টিভ। তারপর যিনি বিজ্ঞানী, কোনো কিছু আবিষ্কার করতে পারেন বা কোনো কিছু সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারেন, তার কিন্তু কনসেন্ট্রেশন অ্যাক্টিভ। হ্যাঁ, নতুন কিছু উদ্ভাবন করতে পারেন, কনসেন্ট্রেশন অ্যাক্টিভ। সামান্য বিষয়ে অতি সচেতন, মাইন্ড কনসেন্ট্রেশন অ্যাবাউট ট্রিফল। অর্থাৎ সামান্য বিষয়ে অতি সচেতন কিরকম? যেমন কিছু কিছু বিষয় আমরা আমলেই নেই না, কিন্তু সে এটা আমলে নেয়। এমন কিছু পেশেন্ট আসবে, আপনি আমি পাবো, সামান্য সামান্য বিষয়ে অতি সচেতন, অতি ওষুধ খাওয়ার নিয়মটা সে আপনার কাছ থেকে 3বার শুনে নিবে, তারপরেও আবার বাসায় যাওয়ার পরে ফোন দিবে যে ফোন দিয়ে তখন বলবো যে আমি ওই সময় তো ওষুধ খাওয়ার নিয়মটা জানছিলাম, কিন্তু আমি, আপনি তো বলছিলেন 10টা ঝাঁকি দিবেন, তাই না? তো 10টা ঝাঁকি জায়গায় যদি কোনো কারণে 11টা হয়ে যায়, তখন কি করব? হুম, অর্থাৎ এমন প্রশ্ন করবে যেটা ধরেন মানে সামান্য বিষয় নিয়ে সে অতি সচেতন, কারণ সে 10টার জায়গায় 11টা ঝাঁকি দিয়ে ফেলছে। এখন এই 11টা ঝাঁকি দিল কেন? হ্যাঁ, এটা নিয়ে কিন্তু সে এখন সমস্যায় আছে। ডাক্তারকে ফোন দিয়ে দিবে যে 11টা ঝাঁকি দিয়ে দিছে, এখন আমি কি করব? কোনো সমস্যা হবে কিনা। অন্য অনেক মানুষ হলে 11টা নিয়ে, 10টা বলছে, 11টা পড়ে গেছে, আমি কি করবো? স্যারের ফোন দিব না? ফোন দিব না। হ্যাঁ, কিন্তু সে ফোন দিবে, সে এটা নিয়ে ভাবতে থাকবে এবং ঝামেলা ঝামেলা করতে থাকবে। ব্যবসা, ব্যবসা সংক্রান্ত কাজের ফলে ডিমেনশিয়া, মাইন্ড ডিমেনশিয়া কেয়ারস অ্যাবাউট বিজনেস ফ্রম। আচ্ছা, বিজনেসের যে কেয়ার, বিজনেসের কাজকর্ম, বিজনেসের বিজনেসের ডিলিং যে ব্যাপারগুলো আছে, এইটা নিয়ে কাজ করতে করতে তার মধ্যে ডিমেনশিয়া তৈরি হয়ে গেছে। ডিমেনশিয়া কিরকম? একরকম ব্রেইন ফ্যাট। হুম, অর্থাৎ চিন্তা করা বা প্ল্যানিং করা, এগুলো সে খুব ভালোভাবে করতে পারতেছে না। আহ তারপর ব্যবসা সংক্রান্ত কাজের ফলে নিস্তেজ অবস্থা, ডালনেস, কেয়ার ফর হিজ বিজনেস ফ্রম। আবেগ, উচ্ছ্বাস ও যত্নশীলতা পর্যায়ক্রমে দেখা দেয়।
এক্সালারেশন এলিমেন্টস উইথ কেয়ারস, খুঁতখুঁতে স্বভাব, ফাস্টাডিয়াস স্বভাব, কি যেন ভুলে গেছে সর্বদা এমনটি মনে হয়। মাইন্ড ফরগেটেন সামথিং ফিলস কনস্ট্যান্টলি অ্যাজ ইফ ইট হি হ্যাড ফরগেটেন। অর্থাৎ এই ব্যাপারটা কিন্তু আমরা কিছু মানসিক রোগীর ক্ষেত্রে বা আমাদের ঘরে সংসারে কিন্তু দু একজনকে এরকমটা পেতে পারি, যে তার মধ্যে খালি সবসময় ফিলিং হচ্ছে কি জানি ভুলে গেলাম, আহা কি জানি ভুলে গেলাম। বিশেষ করে ধরুন বাজারে আসলাম আমি 5টা জিনিস কেনার জন্য, মনে মনে ভাবছি 5টা জিনিস কিনবো, 4টা কেনার পর এখন বাজারে শুধুই ভাবতেছি আরে কি জানি কিনা বাকি আছে, কি জানি কিনা বাকি আছে। হ্যাঁ, 4টা কিনা কিন্তু চলে আসতেছি, তারপরে মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব, যে কি জানি নেই 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 লাগতেছে, চলে আসতেছি, মনে করছি যে সব কিনা হয়ে গেছে, তারপরে একটা খুঁতখুঁতে ভাব। হ্যাঁ, বাসায় যাওয়ার পরে যখন ওয়াইফ বলল যে এইটা কই, আমি তো ওইটা ভুলেই গেছি। এই জন্যই তো আমার মনটা কেমন কেমন জানি লাগছে, যে কি জানি মনে হয় ভুলে গেছি। এই যে একটা ভাব, এই ভাবটা যদি বিনা কারণে তার মধ্যে হতে থাকে তাহলে এই রুব্রিকটা ইউজ হবে এবং আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো রোগীকে মানসিক ট্রিটমেন্টের ক্ষেত্রে। সতর্ক থাকার অভিব্যক্তি দেখায়, যে সে খুব সতর্ক এরকম সে অভিব্যক্তি দেখাবে, সে এই কোণার দিকে তাকাবে ওই কোণার দিকে তাকাবে, তার মানে এইরকম একটা অভিব্যক্তি দেখাবে। আসলে কিন্তু সে ভিতরে ভিতরে বাস্তবিক অর্থে সে সতর্ক না, কিন্তু অভিব্যক্তি দেখায় যে হ্যাঁ খুব সতর্ক। মাইন্ড ইরিটেবিলিটি অল্টারনেটিং উইথ কেয়ারস। অল্টারনেটিং উইথ কেয়ারস মানে তো বুঝতেই পারতেছেন, কোন একটা মানুষ বিশেষ করে আমাদের ঘরের মা বোনেরা এমন একজন আচরণ যদি হয় যে সে খুব যত্ন করতেছে, কয়েকদিন পরে এখন যত্ন করে না, খালি খিটখিটে, এই এরকম করলা কেন, মানে তার ভাষাটা হয় এরকম, এরকম করলা কেন, এটা হইলো কেন, ওইভাবে হইলো কেন। তো এই যে খিটখিটে ভাবটা যখন চলে যায় তখন তার মধ্যে খুব যত্ন করার, ওই লোকটাকে মানে সে যত্ন করতে গিয়ে মানে যখন তার মধ্যে কেয়ারনেস আসে তখন আর ওই প্রশ্নগুলো আগে যেভাবে যে বিহেভটা করতো সেই বিহেভটা এখন আর করে না, সেই প্রশ্নগুলো আর এখন করে না, তাকে খুব যত্ন করে, তাকে ঠিক মতো খাইছে কিনা, অর্থাৎ যতটুকু যত্ন করা দরকার তার প্রপার যত্ন করে। তো এই যে এই ব্যাপারটা যদি আসে, এটা একটা মেন্টাল স্টেট, এবং এই মেন্টাল স্টেট গুলোকে ধরতে পারতে হলে আমাদের কিন্তু বিশদভাবে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তো বিশদভাবে না পড়লে আমরা কিন্তু হেরে যাব। মাইন্ড কিন্তু খুব জটিল একটা সাবজেক্ট, এই পড়ার একটা জায়গা কিন্তু আমরা তৈরি করে দিচ্ছি ইনশাল্লাহ। যত্নশীলতার কারণে মনের বিনম্রতা, এটা হলো প্রোস্ট্রেশন অফ মাইন্ড কেয়ারস ফ্রম। এটা এই স্টেজটা বুঝতে হলে এমন এইভাবে নিতে হবে যে কোন একটা মানুষ একটা ভিক্ষুককে 10 টাকা দান করলো, দান করার কারণে তার মনের মধ্যে একটা ফিলিং তৈরি হলো, যে খুব ভালো লাগার একটা ফিলিং, মনটা খুব নরম হয়ে গেল তার মধ্যে। আহ এই যে একটা মনটা নরম হয়ে যাওয়া, এটাকেই বলা হয় প্রোস্ট্রেশন। কারো ব্যাপারে ধরেন কারো সামনে গিয়ে যেমন আপনি আপনার ওস্তাদের কাছে গিয়ে একেবারে নরম হয়ে যান, হ্যাঁ, অর্থাৎ সে যাই বলে আপনি হ্যাঁ জি স্যার বলেন, এবং তার সাথে তর্ক করেন না, এই যে ব্যাপারটা, এইটাকে বলা হয় প্রোস্ট্রেশন। প্রোস্ট্রেশন মানে হলো আনতি বা একটা নতি স্বীকার করা। অর্থাৎ কেয়ারের কারণে কোনো কাউকে যত্ন করা বা কারো সেবা করার ফলে তার মনের মধ্যে একটা আনতি ভাব, একটা বিনম্র একটা শ্রদ্ধা ভাব তার নিজের মধ্যে তৈরি হয়। এই স্টেপটা যদি আপনি ধরতে পারেন, আমরা বারবার এগুলো না করলে এই স্টেপ গুলো কিন্তু ধরতে পারবো না। হ্যাঁ, যদি ধরতে পারেন না, এখানে 3টা মেডিসিন আছে, খুব সহজেই কিন্তু আমরা এগুলোকে ইউজ করতে পারি। আচ্ছা, কোয়ারজমস এলিমেন্টস উইথ কেয়ারস। কোয়ারজমস হলো ঝগড়া করা, এলিমেন্টস উইথ কেয়ার,
ওই এই বিষয়টা আগের মতোই, যেমন আগে যেগুলো পড়লাম যে ইরিটেবিলিটি এলিমেন্টস উইথ কেয়ার, হ্যাঁ, খিটখিটে হয়ে যায়, আর কিছুদিন খিটখিটে আর কিছুদিন হলো কেয়ারস, যত্ন করে। এই জায়গাটা এই লোকটা কি করে, ঝগড়া করে আর যত্ন করে। হ্যাঁ, যে যখন যত্ন করে তখন কিন্তু ঝগড়া করে না। একই ব্যক্তি, যেমন ধরেন ঘরে তার শাশুড়ি অসুস্থ, হ্যাঁ, তো শাশুড়ির সাথে এক সপ্তাহের মতো খুব ভালো ব্যবহার করে, খুব ভালো যত্ন করে, তারপরে তারপরে এক সপ্তাহ কিন্তু ওই শাশুড়ির সাথে ঝগড়া করে, যত্ন টত্ন করে না। তো এক সপ্তাহ ঝগড়া মগড়া শেষ, ঝগড়ার পিরিয়ড শেষ, তারপরে আবার খুব যত্ন করে। এই যে অল্টারনেট স্টেপটা যদি আপনি ধরতে পারেন, হ্যাঁ, ঔষধ দিয়ে মানে ওই ওই মাকেও বা ওই ওই যে ওই যে ওই ছেলের বউকে বা ওই মেয়েকে যদি আপনি ওষুধটা দিতে পারেন, তাহলে কিন্তু ওই ছেলের বউ কি আপনার কাছে এই এই কথার জন্য চিকিৎসা নিতে আসবে না, এই কথার জন্য আসবে না। হয়তো তার ওভারিয়ান সিস্ট হয়েছে, অথবা তার মাথা ব্যথা হয়েছে, অথবা তার পেটে সমস্যা হয়েছে, ওই সমস্যার জন্য সে রুগী হয়ে আপনার কাছে আসছে। কিন্তু আপনি যে কোনো ভাবে তার কাছ থেকে এই সিমটমটাকে যদি যদি আদায় করতে পারেন, আপনি তার ওভারিয়ান সিস্ট মানে গোল্লায় যাক, হ্যাঁ, আপনার কাছে গুরুত্বপূর্ণ হলো তার এই সিমটম। এই সিমটমটা ধরে ওষুধ দিবেন, ওভারিয়ান সিস্ট ভালো হবে, মাথা ব্যথা থাকলে মাথা ব্যথা ভালো হবে, যদি তার মধ্যে ক্যান্সার থাকে ক্যান্সারও একটা জায়গায় থেমে যাবে, অনেক দিন সে ভালো থাকবে। স্যার, আমাদের বরিশালে বড় একটা কথা আছে, হ্যাঁ বলেন। কন্যার মায় কান্দে কাঁদে 1000 টাকা গাইডে বান্ধে। মানে শাশুড়ির প্রতি ঝগড়াও করে, যত্নশীল আছে স্যার। আপনি যেটা বলছেন যে এক সপ্তাহ ঝগড়া করে, এক সপ্তাহ সে যত্ন করে, কিন্তু এমন এমন লোক আছে যারা যে যত্ন নেয়, ওদিকে ঝগড়াও করে। এটা এটা এইভাবে নিতেই পারেন যে কোয়ালজমস অল্টারনেটিং উইথ কেয়ার, সে অল্টারনেট এটাও করে ওইটাও করে। এই সিমটমটা এখানেও আপনি মানে এই করতে পারবেন, খাটাইতে পারবেন পর্যায়ক্রমে স্যার। হ্যাঁ, পর্যায়ক্রমে সে যত্ন করে আবার ঝগড়া করে। হ্যাঁ হ্যাঁ, এইটা এই সিমটমটা সেখানেও খাটাইতে পারবে। হ্যাঁ, ঠিক আছে, সেটাই। মানে ঝগড়ায় কিন্তু তার যত্ন কমে না, না, ঝগড়ায় যত্ন কমে না, বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আপনাকে কিন্তু এই যে আমি যে টেকনিকটা আপনাদেরকে দিচ্ছি, আপনাদের কিন্তু যথেষ্ট শিক্ষিত করে ফেলবে ইনশাআল্লাহ। এবং আমরা আমরা টার্গেট নিচ্ছি আগামী জুন, অর্থাৎ আগামী জুন বলতে 2025-এর জুনের ভিতরে। তাহলে জাস্ট এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই রুব্রিকের এগেইনস্টে ওষুধগুলো সহ আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। অনেক বড় কাজ করে দিচ্ছি, শুধু খালি আপনাদের স্টাডি করার পালা। আচ্ছা, তারপর শুধু নিজের যত্ন পাওয়া সম্পর্কিত কথা বলে, টকিং কেয়ারস টক্স অফ নাথিং বাট অ্যাবাউট হার। অর্থাৎ কোনো বিষয়ে সে কথা বলে না, শুধুমাত্র নিজের ব্যাপারেই কথা বলবে। কিসের? নিজের কেয়ার, নিজের যত্ন, নিজে কেমন কিভাবে ভালো থাকবে, নিজে অর্থাৎ নিজের এখানে হার যেহেতু বলছে, এটা একজন মহিলা মানুষ, তার কসমেটিক্স লাগবে, জামা কাপড় লাগবে, তারপর নিজে কিভাবে ভালো থাকবে, আমার এই বাসাটা ভালো লাগে না, এই বিছানাটা ভালো লাগে না, এই বিছানার চাদরটা হবে না, আমাকে আরো বেশি লাক্সারিয়াস লাইফ দিতে হবে। অর্থাৎ নিজের ব্যাপারটা নিয়েই সে সবসময় ভাবে, নিজের যত্ন নিয়েই সে ভাবে, অন্য কারো ব্যাপারটা নিয়ে সে কখনো ভাবে না। এটা যদি একটা মানুষের মেন্টাল স্টেট হয়, তার শরীরে ক্যান্সার হলেও এর রুব্রিক ধরে আপনি ওষুধ দিবেন। তার যদি ওভারিতে সিস্ট হয়, এর রুব্রিক ধরে ওষুধ দিবেন। এটার নামই হোমিওপ্যাথি। এবং যারা এগুলো পারবে না, সে হোমিওপ্যাথি কলেজের প্রিন্সিপাল হলেও সে শেষ পর্যন্ত মানে একক ঔষধ দিয়ে চিকিৎসা করার যে প্র্যাকটিস, হোমিওপ্যাথি যে বিউটি, সেটা সে ধরে রাখতে পারবে না। আচ্ছা, চিন্তাকর্ষক থটস কমপ্লেইন, পরিপাটি টিডি। ডায়রিয়া হয়েছে পরিবারের মানুষের সেবা যত্ন করার ফলে,
ডায়রিয়া, ডোমেস্টিক কেয়ার ফ্রম, অর্থাৎ ঘরের মানুষের সেবা করতে করতে তার ডায়রিয়া হয়ে গেছে। ধরেন ডোমেস্টিক বাচ্চা অসুস্থ হয়েছে, তো বাচ্চার জ্বর আসছে, এখন তো মা সেবা করবেই, তো মা এত বেশি সেবা করছে, ধরেন মা কিন্তু বাচ্চাকে ওষুধ খাওয়াইয়া পাশে শুয়ে কিন্তু সে নিজে ঘুমাইতেও পারতো, কিন্তু সে ঘুমাচ্ছে না। বারবার কপালে হাত দেয়, তার গা মুছে দেয়। হ্যাঁ, তো এই রূপরেখটা কিন্তু আমরা সবার আগে কিন্তু পড়ে আসছি, তাই না? এইটা এই যে কেয়ারস ওরিস, অর্থাৎ শুশ্রূষা করা এবং উৎকণ্ঠা। এই উৎকণ্ঠার কারণে কিন্তু মা ঘুমাচ্ছে না। সাথে সাথে দুশ্চিন্তা। হ্যাঁ, তো এই উৎকণ্ঠা আর হলো কেয়ার, এই দুইটা কারণে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু এখানে 24টা মেডিসিন, আর ওই অসুস্থতাটা যদি ডায়রিয়া হয় তাহলে কিন্তু একটা মেডিসিন। সেবা যত্ন করার ভাবনা নিয়ে ঘুম থেকে জেগে উঠে, ওয়েকিং থটস উইথ কেয়ারফুল। অর্থাৎ তার মধ্যে চিন্তা, তার ভাবনাটাই হলো কি কেয়ারফুল। এই ভাবনাটা নিয়েই যদি কেউ ঘুম থেকে জেগে উঠে, এবং এটা যদি কারো 1 দিন 2 দিন হয়, আপনি কিন্তু রুব্রিক হিসেবে এটাকে ইউজ করবেন না। হ্যাঁ, কারণ মাইন্ডের রুব্রিকটা ইউজ হবে এটা যখন ব্যাপকভাবে প্রকাশ পাবে। মাঝে মধ্যে হঠাৎ করে মানুষের মুড সুইং, মানুষের মাইন্ডের স্টেট কিন্তু এক এক সময় এক এক রকম হয়। হ্যাঁ, কোন একটা মানুষ হঠাৎ করে দেখে গিয়ে ঝগড়া লাগছে, আপনি তাকে বিবেচনা করতে পারবেন না যে সে মানুষটা ঝগড়াটে। হ্যাঁ, কিন্তু এই মানুষটা যদি সবসময় ঝগড়া করে, এই মানুষটা যদি সবসময় দেখেন যে ফেসবুকে কাউকে ইনসাল্ট করে, কোনো কিছু হইলেই ফেসবুকে এসে গালাগালি করে, দেখেন যদি দেখেন যে সে সবসময় এই কাজটা করতেছে, তাইলে আপনি ধরতে পারবেন তার পার্সোনালিটি সমস্যা আছে। হ্যাঁ, কোনো একটা ঘটনা চক্রে যদি কোনো একটা মানুষের সাথে সে ঝগড়া লেগে গেছে হঠাৎ করে, হ্যাঁ, আপনি এই একজনের সাথে ঝগড়া লেগে গেছে এটা নিয়ে কিন্তু তার ব্যাপকভাবে তাকে মেন্টাল স্টেট হিসেবে বিবেচনা করতে পারবেন না। যদি দেখেন যে বারবার অনেক মানুষের সাথে তার স্বভাবটা এরকম, হ্যাঁ, তাহলে আপনি গিয়ে এটাকে মেন্টাল স্টেট হিসেবে বিবেচনা করতে পারবেন। পরিপূর্ণ যত্ন করে, কেয়ারফুল অফ। আচ্ছা, আমরা তো এতক্ষণ কেয়ার গুলো দেখলাম, এবার অবহেলা, অমনোযোগ, অযত্ন এই বিষয়গুলো দেখবো। এগুলো আপনারা পড়েও নিতে পারবেন, এগুলো সব ওপেন। হ্যাঁ, কারণ 10টা 48 বেজে গেছে, অনেকেই রোজার মাস, তো তারপরে আমি খুব দ্রুত পড়ে দিই। অ্যাবসেন্ট মাইন্ডেড, অন্যমনস্ক। তো অন্যমনস্ক হলে তো অমনোযোগ, তাই না? গভীরভাবে নিবিষ্ট, অ্যাবজর্বড মানে হলো ধরুন কোনো একটা মানুষকে, যেমন আমাদের এখানে রণজিৎ কুমার মিস্ত্রি স্যার, উনি একটা স্কুলের টিচার, তো ওনার হেডমাস্টার স্যার ওনাকে বললেন যে আপনি একটু ক্যাশিয়ার সাহেবের সাথে একটু হিসাবের ব্যাপারটা একটু দেখেন তো, হিসাবে একটা গরমিল পাইছি, আপনি এই বিষয়টা একটু দেখেন, একটু ইনকোয়ারি করেন। তো এই হিসাবের ভিতরে উনি এমন ভাবে ঢুকছেন, তার পাশ দিয়ে কি বলে একজন এসে তাকে সালাম দিল বা তাকে জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন, উনি এটা বলতেই পারলো না যে কেউ উনাকে সালাম দিছেন, কেউ উনাকে কেমন আছেন জিজ্ঞেস করছে। তা ওনার পাশে একজন মানুষ, জি, গভীর মনোনিবেশ, হ্যাঁ, গভীর ভাবে নিবিষ্ট হয়ে যায় যদি কোনো কাজে, এবং ওই নিবিষ্টতা এতটাই বেশি যে তার পাশ দিয়ে কেউ গেল, তাকে সালাম দিল, সেটা বলতেই পারতেছে না, এইটাকেই বলে অ্যাবজর্বড। ঠিক আছে? আচ্ছা, অ্যাবস্ট্রাকশন অফ মাইন্ড, অন্যমনস্ক অবস্থা। তারপর কেয়ারফ্রি মানে হলো যত্নহীন, অর্থাৎ কোনো বিষয়ে সে কেয়ারলেস, মানে কেয়ারফ্রি আর কেয়ারলেস একই কথা। কনসেন্ট্রেশন ডিফিকাল্ট মানে হলো মানে কোনো বিষয়ে মনোযোগ দিতে ডিফিকাল্ট। যেমন যেটা বললাম যে আমাদের রণজিৎ কুমার মিস্ত্রি স্যার যদি হিসাব করতে বসছেন, হিসাব করতে বইসা, মানে এটা তো হিসাব একটা মনোযোগের একটা ব্যাপার, তাই না? তো 3টা সংখ্যা উনি যোগ করছেন, যে
স্কুলের বাজেটের মধ্যে একটা জিনিস কিনা হয়েছে 220 টাকা দিয়ে, আরেকটা বিষয় 530 টাকা, আরেকটা কিনা হয়েছে 310 টাকা। এই এই দুইটা যোগ করার পরে তৃতীয়টার সময়ে আগের দুইটা ভুলে গেছে। অর্থাৎ কনসেন্ট্রেশনটা মানে আগের দুইটা আপনারই থেকে আবার নতুন করে কনসেন্ট্রেশন দিতে হচ্ছে। এই যে কনসেন্ট্রেশন ডিফিকাল্ট হওয়ার কারণে আপনি তিনটা সাবজেক্টকে একসাথে যোগে আনতে পারতেছেন না। হ্যাঁ, তো এইটাকে বলা হয় কনসেন্ট্রেশন ডিফিকাল্ট। অন্য মনস্ক অবস্থা, মনে হয় যেন স্বপ্নে আছে। কনফিউশন অফ মাইন্ড, ড্রিম অ্যাজ ইফ ইন এ। কোন একটা মানুষের মনের মধ্যে যদি কনফিউশন তৈরি হয়, হ্যাঁ, অর্থাৎ মনে হচ্ছে যেন সে স্বপ্নে আছে। স্বপ্নে কি হয়? স্বপ্নে হয় যে সে যেমন আমি ঘুমাচ্ছি আমার ঘরে, কিন্তু স্বপ্নে রণজিৎ কুমার মিস্ত্রির সাথে আমি উঠান বৈঠক করতেছি। তাহলে এটা কি হলো? আমি বাস্তবে ঘরে, কিন্তু স্বপ্নে আমি ওনার দেউলবাড়ি দোবরাতে আছি। তাহলে কি হলো? কনফিউশন। আমি এখন কি ঘরেই আছি না দেউলবাড়িতে আছি? এটা কনফিউশন অফ মাইন্ড হয়ে গেল। হ্যাঁ, যেন স্বপ্নের মধ্যে আছি, এই মনে হচ্ছে আমি ঘরে আছি, আবার দেউলবাড়িতে আছি। তো এইটা যদি এমন তার মধ্যে ফিলিং হয় আমি যেন ঘুমের মধ্যে আছি, সরি স্বপ্নের মধ্যে আছি, তাহলে 33টা মেডিসিন আছে। এগুলো আমরা যত বেশি বেশি করে পড়বো, তত বেশি বেশি করে কিন্তু আমরা রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করতে পারবো। আমাদের পড়ার স্টাইলকে চেঞ্জ করে দিতে হবে। আমরা যেমন আগে শুধু ম্যাথমেটিকা পড়ছি, ম্যাথমেটিকা পড়বো, অবশ্যই ম্যাথমেটিকা পড়বো। হ্যাঁ, তো শুধু ম্যাথমেটিকা পড়ে আপনারা কিন্তু সিমটম কালেকশনের এই বিউটিতে কখনো যাইতে পারবেন না, কখনো না। হ্যাঁ, ম্যাথমেটিকার জায়গায় ম্যাথমেটিকা অনেক বড় একটা সাবজেক্ট, কিন্তু এই বিউটিটা, সিমটম কালেকশনের বিউটিটা অর্জন করতে হলে আপনাকে এটা শিখতেই হবে। এইভাবে পড়তেই হবে। তো কোন একটা মানুষ অমনোযোগ আছে বলে, অবহেলা তার মধ্যে আছে বলেই কিন্তু সে ডার্টি, মানে অপরিচ্ছন্ন, সে নোংরা থাকে, তার জামা কাপড় ঠিকভাবে ধোয় না, তার শরীরে নোংরা লেগে থাকে। হ্যাঁ, কোন একটা মানুষ যদি ডার্টি থাকে, আমরা বলতে পারি তার নিজের প্রতি তার মধ্যে অবহেলা আছে, অমনোযোগ আছে। যেন স্বপ্নে আছে, ড্রিম অ্যাজ ইফ ইন এ, নিজের অবস্থা, নিস্তেজ অবস্থা, ডালনেস, ধ্যান বা গভীরভাবে নিবিষ্ট হতে চায়, ফেন্সিস, অ্যাবজর্বড ইন, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ ধ্যান করে বা গভীরভাবে কোনো বিশেষ ফেন্সিস মানে হলো সে চায়, তার মধ্যে সেটা অর্জন করতে চায়, অর্থাৎ সে ধ্যান করে কোনো বিষয়ে গভীরভাবে ভাবতে সে চায়, এই একটা স্টেট। এই জিনিসটা কিন্তু কাদের মধ্যে থাকতে পারে? এই বিষয়টা থাকতে পারে যারা দেখবেন যে মাজারে পড়ে আছে, যেমন সে ডার্টি, অপরিচ্ছন্ন, প্লাস এই দুইটা সিমটম কিন্তু তার মধ্যে আপনি নিতে পারেন। মাজারে পড়ে আছে, সে গভীরভাবে অ্যাবজর্বড হয়ে থাকতে চায়, ফ্যান্সিস হয়ে থাকতে চায়। হ্যাঁ, সে গাঞ্জা খেয়ে হলেও সে অ্যাবজর্বড হয়ে থাকতে চায়, ফ্যান্সি। হ্যাঁ, তো এটা মাজারে হইতে পারে, মন্দিরেও হইতে পারে, যদি কিছু কিছু আছে মন্দিরে সবসময় থাকে। অর্থাৎ এই ধরনের মানুষ কিন্তু মাজার এবং মন্দিরের মধ্যে থাকে, যারা গভীরভাবে নিবিষ্ট হয়ে থাকতে চায়। আমরা এই বিষয়টার কিন্তু আরেকটা আপডেট ভার্সন আমরা এখানে পড়তে পারি, সেটা হলো ধ্যান বা অন্তর্দর্শন, মেডিটেশন। মেডিটেশন যারা করে বা ধ্যান যারা করে, তাদের জন্য কিন্তু রুব্রিক গুলো আমার সাজানো আছে। আমরা কিন্তু এগুলো আপনারা সবই পাবেন, এমন কিছু না যেটা এখানে আমার কাছে রেখে দিব, সবই আপনারা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভুলো মনা, ফরগেটফুল, নির্বোধ, হেডলেস, ঘরোয়া কাজ করতে অনীহা, হাউসকিপিং অ্যাভারশন টু, ঘরের কাজ করতে অক্ষম মহিলা, হাউসকিপিং আনএবল টু ডু হাউসকিপিং ওমেন, এইটা যদি পান, এই রুব্রিকটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। অর্থাৎ সে ঘরের কোনো কাজই করবে না,
এবং করতে পারেও না। একটা হলো করবে না, এই যে হাউসকিপিং অ্যাভারশন টু, এটা হলো সে করবে না, করতে পারে কিন্তু সে করবে না। আর এটা হলো করবে না প্লাস করার যোগ্যতাও নাই। আচ্ছা, উদ্বেগজনক, ইমপ্যাশাস, অপরিণামদর্শী বা অদূরদর্শী, ইমপ্রভিডেন্ট, বেপরোয়া কাজ করার প্রতি প্রবল আগ্রহ, ইম্পালস, মরবিড, রিস্কলেস থিংস, ইম্পেলড টু ডু। অর্থাৎ সে এমন কাজ করে যে এটার যে কি ফলাফল হইতে পারে, মানে এইগুলো না ভাই বেপরোয়া কাজ করতে থাকে, এবং এই বেপরোয়া কাজের প্রতি তার প্রচন্ড আগ্রহ। ওই যে দেখবেন যে আরবের শায়েখরা গাড়ি নিয়ে দৌড়াচ্ছে, গাড়ি হঠাৎ করে ঘুরায়, হ্যাঁ, সে এই গাড়ি ঘুরা পইরা সে মরবে কিনা তার মধ্যে কোনো ওই রকম কোনো চিন্তা ভাবনা নাই। হ্যাঁ, অর্থাৎ যার মধ্যে বেপরোয়া কাজ করার ব্যাপারে প্রচন্ড আগ্রহ থাকে, এই রুব্রিকটা কিন্তু তার মেন্টাল স্টেটকে আমরা ধরতে পারবো, এবং এগুলোকে আমাদের বারবার করে পড়তে হবে। আমরা 200 মেডিসিন পড়তে পারি, আমরা মাইন্ডের জন্য 200টা টপিক পড়তে পারবো না। মাইন্ডের কিন্তু টপিক সংখ্যা কয়টা? 208টা টপিক। হ্যাঁ, 208টা টপিক আমরা পড়তে পারবো কিন্তু। যেমন চিন্তা শক্তি, অতীত নিয়ে চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা, আমাদের নাই কোনটা? সব আছে। হ্যাঁ, তারপরে সৃজনশীল চিন্তা করা, কল্পনা করা, ভাব বিনিময়, তারপর সামাজিক সম্পর্ক, যেমন সাধারণ সামাজিক সম্পর্ক, অধিকার সূচক সামাজিক সম্পর্ক, হ্যাঁ, মমতা, ভালোবাসা, সংবেদনশীলতা, এবং সব আছে। সব আপনাদেরকে ইনশাল্লাহ নোট করে রাখছি, এগুলোকে আবার বাংলা করতে হবে, করে এগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। আবেগপ্রবণ, উদাসীনতা, পারিবারিক বিষয়ে উদাসীনতা, হঠকারিতা, বাচাল বা নির্বোধ, অনধিকার চর্চাশীল, ব্যবসায় অবহেলা করে, নিজের সন্তানকে অবহেলা করে, সকল বিষয়ে অবহেলা করে, ঘরোয়া বিষয়ে অবহেলা করে, ভাবে নত। মানসিকভাবে নত মানে হলো কোনো মানুষ যদি এমন হয়, তাহলে আপনি যা কোন তাই শুনে। প্রস্ট্রেশন অফ মাইন্ড, হ্যাঁ, মানসিক ভাবে নত, অর্থাৎ তাকে আপনি সবই বুঝাইতে পারেন, সবের মধ্যে সে জি হুজুর করে। দ্রুত ও সহজেই অভিনয় করতে পারে, মাইন্ড কুইক টু অ্যাক্ট, হ্যাঁ, খুব দ্রুত, অর্থাৎ সে ভুল পাল্টায় ফেলতে পারে, অর্থাৎ অভিনয় করে ফেলতে পারে। চোখের পানির সাথে সাথে নিয়ে এসে আপনাকে এমন একটা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি, সে দোষ করছে কিন্তু আপনি তার দোষ ধরতেই পারবেন না, কারণ সে চোখের পানি আইনা কাইন্দা দিছে। সহজেই অভিনয় করতে পারে। পরিণতি বিবেচনা না করে কাজ করা, রাশ বা র্যাশ। গোপনীয়তা প্রকাশ করে, রিভেলিং সিক্রেট। অনুভূতি প্রবণ হতে চায়, কিছু সময়ের জন্য চেতনা হারিয়েছে, অনুভূতি এখানে এমন কথাটা থাকতো, কিছু সময়ের জন্য সে চেতনা হারিয়েছে, অর্থাৎ মনে হয় যেন আমি 5 মিনিট কি ঘটছে আমার মনে নেই, বিষয়টা হয়েছে এরকম। অচৈতন্য হলো স্টাফিফ্যাকশন, ভাবনা চিন্তার বিষয় পরিবর্তন হতে থাকে। এখানে হলো থটস ওয়ান্ডারিং মানে হলো, যেমন এখন আমরা মাইন্ড রুব্রিক এবং মাইন্ড টেকনিক নিয়ে আমরা ভাবতেছি, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু ব্রেন এই হোমিওপ্যাথিক কেস টেকিং এর মধ্যেই নাই, অন্য জায়গায় চলে গেছে। অর্থাৎ আমাদের যদি চিন্তা, চেতনা, ধারণা যদি বারবার ওয়ান্ডারিং করতে থাকে, ভ্রমণ করতে থাকে একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টের ভিতরে যদি আমরা থাকতে না পারি, তা এটার জন্য কিন্তু রুব্রিক আছে, এবং এটা কিন্তু একটা কমন সিমটম। অজ্ঞান হওয়া, কিছুই লক্ষ্য করে না, অপরিপাটি, অভিব্যক্তি, অনুপস্থিত, এক্সপ্রেশন অ্যাবসেন্ট। অভিব্যক্তি কিরকম? আমাদের রণজিৎ কুমার স্যার, উনি টিচার হিসাবে অনেক স্টুডেন্ট কিন্তু এমন হয় যে
সে সে পড়তেছে, তারা আপনি পড়াচ্ছেন, হ্যাঁ, পড়ালে তো সে মাথা ঝাঁকাবে, এই করবে, তার মধ্যে অভিব্যক্তিটা পাচ্ছেন না, সে পড়া বুঝতেছে কি বুঝতেছে না। এই যে একটা অভিব্যক্তি, তার মাথা ঝাঁকানো, তার আপনার প্রতি মনোযোগ, টিচারের প্রতি মনোযোগ, এই সবকিছু কিন্তু একটা টিচার দেখলে বুঝতে পারে যে সে কতটুকু মনোযোগ আছে। এই মনোযোগটাই মানে হলো এক্সপ্রেশন। তার এই এক্সপ্রেশনটা দেখে যদি বোঝা যায় যে সে এখানে নেই, হ্যাঁ, সে কোথায় আছে, ওই রাতে একটা মুভি দেখছে, সেই মুভি নিয়ে, মুভির কল্পনা নিয়ে সে ভাবতেছে। এদিকে স্যারে টিচারে ক্লাস করাচ্ছে, সে কিন্তু টিচারের সাথে তার এক্সপ্রেশন নাই, এক্সপ্রেশন আছে, সে ওই কিছুক্ষণ পরে ক্লাসের পরে তার বান্ধবীকে নিয়ে বেড়াতে যাবে, সেই বান্ধবীর চিন্তায় সে ওইখানে ডুবে আছে, হ্যাঁ, ওইটা নিয়ে সে মনে মনে হাসে। এক্সপ্রেশন অ্যাবসেন্ট, এটা হলো এক্সপ্রেশন অ্যাবসেন্ট। এক্সপ্রেশন কনফিউজড, এক্সপ্রেশন ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে হলো অভিব্যক্তি শূন্য, অর্থাৎ অনেক পেশেন্টের কথা বলবে যে আমি যদি তাকে ডাকি সে আমার দিকে তাকায় না, সে নিজের মতো খেলে। এইটা এরকম হবে নাকি, অভিব্যক্তি অনুপস্থিত, ফেস এক্সপ্রেশন অ্যাবসেন্ট, মানে ওই যে কথাটা আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। একটা মানুষের মুখ দেখলেই বলা যায় যে ও কোথায় আছে, কোন অবস্থায় আছে। এখানে এক্সপ্রেশন অ্যাবসেন্ট আপনার ক্লাসের স্টুডেন্টরাই হইতে পারে, হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসের স্টুডেন্টরাই, যে ওর মানসিক অবস্থা কোথায় আছে, ও কি পড়াশোনার ভিতরে আছে। এক্সপ্রেশন ভ্যাকেন্ট হলো এইটা রোগ, হ্যাঁ, মূলত এইটা রোগ। অর্থাৎ অনেক চিলড্রেন আপনি পাবেন যার বাবা মারা বলবে যে সে নিজের মতো করে খেলাধুলা করতেছে, তাকে যদি আমি ডাকি বাবা শোনো, সে কিন্তু আমার দিকে তাকায় না। বুঝতে পারছেন? এইটা হলো এক্সপ্রেশন ভ্যাকেন্ট, শূন্য। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার ঈদের পরে ক্লাস হবে। আপনারা যারা আমাদের ডিএইচএমএস কোর্সের অনলাইন টিউশনে আছেন, আজকে থেকে ক্লাস বন্ধ হয়ে গেল ঈদের জন্য। আগামী 21 তারিখ থেকে আবার রেগুলার ক্লাস হবে ইনশাআল্লাহ। 20 তারিখ পর্যন্ত বন্ধ। সবাই ঈদের জন্য ভালো, আপনাদের ঈদের ছুটিটা ভালো কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জন্য দোয়া করবেন স্যার। অবশ্যই দোয়া করি।